বর্তমান এই অর্থনৈতিক টানাপোড়েনের যুগে আমাদের কষ্ট করে জমানো সেভিংস ঠিক কোথায় প্রপারলি ইনভেস্ট করলে আমাদের প্রফিট সবচেয়ে ভালো হবে সেটা আমরা ঠিকঠাক বুঝে উঠতে পারি না, বা আমরা কিছু একটা বুঝে কোথাও ইনভেস্ট করলে সেখান থেকে যে প্রফিটটা পাই সেটা প্রপার হয় না, তার থেকে বেটার কোনো জায়গা বা বেটার কোনো প্ল্যাটফর্ম থেকে থাকে যেখানে আমরা ইনভেস্ট করলে আরও বেটার প্রফিট পেতে পারি। তো সেই নিয়েই আমার আজকের ভিডিওটা। আপনার কষ্টের সেভিংসের টাকা এই মুহূর্তে বর্তমান দিনে এই বর্তমান অর্থনৈতিক বাজারে ঠিক কোথায় ইনভেস্ট করলে আপনার প্রফিট সবচেয়ে বেশি হবে সেই নিয়ে আমার আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমি সুমন, ওয়েলকাম টু মাই চ্যানেল নলেজ মিরার। ভিউয়ার্স, আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের বর্তমান দিনে সেভিংস ইনভেস্টমেন্ট করার যে জায়গাগুলো রয়েছে, প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেগুলো বেসিক্যালি ব্যাংক বা পোস্ট অফিসের বিভিন্ন টার্ম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট। যদি সিনিয়র সিটিজেন না হন তো আপনার ম্যাক্সিমাম 6.5 ইন্টারেস্ট রেট পেতে পারেন আপনি ফিক্সড ডিপোজিট বা টার্ম ডিপোজিটে ব্যাংক বা পোস্ট অফিসে। এছাড়া রয়েছে ইন্স্যুরেন্সে আপনি কখনোই ইন্স্যুরেন্স ইজ নট দ্য বেস্ট প্ল্যাটফর্ম টু ইনভেস্ট। ইন্স্যুরেন্স অ্যাকচুয়ালি আমাদের আপাতকালীন আমাদের এমার্জেন্সি পারপাসে ইউজ করার জন্য। ইন্স্যুরেন্সকে কখনোই ইনভেস্টমেন্ট ভাববেন না। এরপরে যেটা প্রচলন রয়েছে, খুব বর্তমান দিনে খুব প্রচলিত, সেটা হচ্ছে শেয়ার বাজারে স্টক কেনাবেচা। শেয়ার বাজারে স্টক কেনাবেচা এটা একটা গ্যাম্বলিং। আমি এটা নিয়ে আগে ভিডিও করেছি শেয়ার বাজার নিয়ে। তো শেয়ার বাজারে স্টক কেনাবেচা একটা গ্যাম্বলিং। যদি আপনার সেটা সম্পর্কে জ্ঞান থাকে তাহলে সেটা গ্যাম্বলিং নয়, সেটা আপনার জ্ঞান, আপনি সেখান থেকে ইনভেস্ট করে আপনি ইনকাম করতে পারেন। কিন্তু আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ কী করে, শেয়ার বাজারে ইনভেস্ট করে কিন্তু শেয়ার সম্পর্কে বিরাট কিছু জ্ঞান থাকে না। কোনো ব্রোকারেজকে অথবা অ্যাপস থ্রু বা অথবা মিউচুয়াল ফান্ড থ্রু আমরা কিছু একটা আর্ন করি, ইনভেস্টমেন্ট থেকে আর্ন করি, প্রফিট করি বা লসও করি। সব কিছুর মধ্যে থেকে এখন যা দেশের অর্থনৈতিক পরিকাঠামো, সেইখান থেকে বিচার করলে বর্তমান দিনে সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম টু ইনভেস্ট আওয়ার সেভিংস ইজ টু ইনভেস্ট ইন গোল্ড। সোনাই হচ্ছে বর্তমান দিনে সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম ইনভেস্টমেন্টের। আপনি বলবেন সোনা, সেও তো শেয়ার বাজারের মতো, সেও তো গ্যাম্বলিং। দেখুন, সোনাতে ইনভেস্ট করার জন্য আপনাকে স্টাডি করতে হবে না। আমি নর্মাল শেয়ার বাজারের সাথে সোনার শেয়ারের ডিফারেন্সগুলো কিছু বলি। সোনাতে শেয়ার কেনার জন্য আপনাকে স্টাডি করতে হবে না। টাটা মোটরসের দাম আজ বাড়বে না কমবে, হ্যাঁ, বা জেট ইন্ডিয়ার দাম আজ বাড়বে না কমবে, এইগুলো আপনাকে স্টাডি করতে হবে, আপনাকে ফান্ডামেন্টাল দেখতে হবে, আপনাকে খবর রাখতে হবে এর দাম বাড়বে না কমবে। যে কোনো কোম্পানি ডুবে যেতে পারে, টাটা মোটরস ডুবে যেতে পারে। এমন অনেক বড় বড় কোম্পানি রয়েছে যে কোম্পানির 1000 টাকার স্টক ছিল, এখন তার পেনি স্টক হয়ে গেছে। পেনি স্টক মানে 1 টাকার কম, খুব কম দাম স্টক যেইগুলো, সেগুলোকে পেনি স্টক বলে। এমন অনেক বড় বড় কোম্পানি আছে যার স্টক কমে গেছে। আবার এমন অনেক পেনি স্টক আছে যে আজকে 1000 টাকায় চলে গেছে। তো এইগুলো এইগুলো কোনো কিছু বিচার করতে নর্মাল আমরা পারবো না। আর আমার এই ভিডিওটা কোনো ব্রোকারের জন্য নয় বা কোনো এমন কারোর জন্য নয় যারা রিয়েল এস্টেট বা হোটেলের ব্যবসা করবে এমন কিছু ভেবে রেখেছে। আমাদের এই ভিডিওটা মধ্যবিত্ত মানুষদের জন্য, যারা কষ্ট করে সেভিংস করি, মোটামুটি একটা ইনভেস্ট করি একটা প্রফিট পাওয়ার জন্য। তো তাদের জন্য আমি বলছি সবচেয়ে বেস্ট ইনভেস্টমেন্ট হচ্ছে গোল্ড। কারণ এর জন্য আপনাকে কোনো পড়াশোনা করতে লাগবে না, কোথায় ইনভেস্ট করছি দেখতে লাগবে না। আর সোনার দাম, হয়তো আপনি বলবেন সোনার দামও তো কমে। হ্যাঁ, কমে। সোনার দাম আপনি যদি দেখেন, সোনা সবসময় দাম আপ ট্রেন্ড থাকে। মানে সোনা হয়তো হ্যাঁ 2 দিন কমলো, 3 দিনের দিন কিন্তু বাড়বেই, এবং সেইটা এতটাই বাড়বে যে যতটা কমেছে তার থেকে বেশি বাড়বে। খুব সহজ ভাষায় 3 টাকার কমলে 5 টাকার বাড়বে। সোনার দাম দেখেছেন কখনো? সোনার দাম অনেক কমেই রয়ে গেছে। সোনার দাম কমেছে, হ্যাঁ কমেছে। 2011 থেকে 2015 সাল পর্যন্ত এই মাঝখানের পিরিয়ডটায় সোনার দাম কমেছিল, সেটা অন্য কারণ। এই পুরো আমাদের ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে সোনার দাম ফিক্সড কমে রয়ে গেছে, সেটা হচ্ছে 2011 থেকে 2015 সাল। তার পেছনে ইন্টারন্যাশনাল কারণ রয়েছে, ইউএসের অনেক ব্যাপার রয়েছে। চীন প্রচুর পরিমাণে সোনা কিনে নিয়েছিল বাকি দেশের পৃথিবীর অন্যান্য দেশগুলোর ইকোনমি দুর্বল করার জন্য, যেটা ওরা বরাবর করে থাকে। তো এইসব কারণে ওই পিরিয়ডটাতে শুধু ইন্ডিয়া নয়, সমস্ত পৃথিবীর ম্যাক্সিমাম দেশে সোনার দাম কমে গেছিলো। তাছাড়াও সেটাও যদি আপনি ধরি, তাও দেখুন 2010 সালে 10 গ্রাম সোনার দাম ছিল 18,050 টাকা। 2010 সাল মানে ওই পুরো সালের মধ্যে প্রত্যেক দিনের সোনার দামের এভারেজ প্রাইস, গড় দাম হচ্ছিল 18,050 টাকা। আর 2021 সালে সেই 10 গ্রাম সোনার এভারেজ প্রাইস হয়েছে 50,045 টাকা। মাঝখানে 2011 থেকে 2015 সাল কিন্তু রয়েছে, যে পিরিয়ডে সোনার দাম কমেছিল। তাহলে আপনি যদি লং টার্ম ইনভেস্টমেন্ট করেন, জেনারেলি আপনি লং টার্ম ইনভেস্ট করবেন, আজ ইনভেস্টমেন্ট করে কালকের আপনি দ্বিগুণ ইনকাম করবেন, এমনটা তো ভাবছেন না। তো আপনাকে লং টার্ম ইনভেস্টমেন্টের কথা যদি আপনি ভাবেন, তাহলে দেখুন 2010 সালে যদি কেউ গোল্ডে ইনভেস্টমেন্ট করে, তার 10 গ্রাম সোনা কিনেছিল 18,045 টাকায়, 18,050 টাকায়।
আর আজ 2021 সালে সে যদি ম্যাচিওর করে তো তার 10 গ্রাম সোনা থেকে সে পাবে 50,045 টাকা। দেখান কোন শেয়ার আছে, এবং এটা আপনাকে নো রিস্ক, বাড়বেই। তো দ্যাটস ওয়াই দ্য বেস্ট প্ল্যাটফর্ম টু ইনভেস্ট আওয়ার সেভিংস ইজ ইন গোল্ড। ধরুন আমি ধরেই নিলাম আপনি সোনাতে আপনার সেভিংস ইনভেস্ট করছেন, তো আপনি সেভিংস সোনাতে ইনভেস্টমেন্ট করবেন, মনস্থির করার পরে আপনি দেখলেন সোনাতে ইনভেস্টমেন্ট করার জন্যই আপনার সামনে 5টা ওয়ে রয়েছে, তো আপনি কোন ওয়েতে সোনাতে ইনভেস্টমেন্ট করবেন? আগেকার দিনে আমরা সোনাতে ইনভেস্টমেন্ট, গোল্ড ইনভেস্টমেন্ট বলতে বুঝতাম টাকা দিয়ে জুয়েলারি দোকান থেকে আমরা সোনা কিনে আনতাম, অর্নামেন্ট, গয়না এইসব কিনে আনতাম, বা গোল্ড কয়েন কিনে আনতাম, গোল্ড বার কিনে আনতাম, এবং বিপদের সময় আমাদের যখন প্রয়োজন হতো সেইগুলো আমরা বন্ধক দিতাম বা বিক্রি করতাম। তো এখন আপনাকে আমি কখনোই বলবো না ফিজিক্যাল গোল্ডকে আপনি খুব বড় মাপের একটা ইনভেস্টমেন্ট হিসাবে করুন। তার সমস্যা হচ্ছে আপনি কাঁচা সোনা নিশ্চয়ই কিনে আনতে পারবেন না, যেখানে গোল্ড মাইন থেকে আপনি সোনা তুলে নিয়ে আসবেন না। আপনাকে সেই সোনা কী করতে হবে? আপনাকে সেই সোনা হয় গয়না করতে হবে, বা গোল্ড বার করতে হবে, বা গোল্ড কয়েন করতে হবে, সেই আকারে আপনাকে সোনা বাড়িতে রাখতে হবে। তার জন্য একটা ডিজাইন এবং মেকিং চার্জ রয়েছে। ফার্স্ট অফ অল কি, সেই সোনা আপনাকে কিনতে হবে বাজার থেকে উইথ ট্যাক্স দিয়ে কিনতে হবে সোনা, জিএসটি দিয়ে আপনাকে এখন সোনা কিনতে হবে। সেই সোনার মেকিং চার্জ লাগবে গয়নার, সেই গয়না আপনি বাড়িতে রাখতে পারবেন না, রাত্রিবেলা চোর চুরি করে নিয়ে চলে যাবে। তাহলে তার জন্য আপনাকে লকার করতে হবে, তার একটা কস্ট, ব্যাংকে রাখতে গেলে তার একটা কস্ট। এরপরে কি, ইমপিউরিটি, খাঁটিটা কতটা খাঁটি সেটা যাচাই কে করবে? আপনাকে হলমার্ক বলে ছেড়ে দিল, আপনি হলমার্ক নিয়ে চলে এলেন, যে যাচাই আমরা করতে পারবো না, তাহলে ইমপিউরিটি ইস্যু। নেক্সট থাকছে আপনাকে সেই সোনা যখন বিক্রি করবেন তখন ডিজাইন ব্যাকডেটেড হয়ে যাবে। সে ডিজাইনের আপনি ভ্যালুয়েশন ডিজাইনের একটা দাম হয়, শুধু মেকিং চার্জ নয়, ডিজাইনেরও দাম হয়। সেই ডিজাইন ব্যাকডেটেড হয়ে গেলে আপনি যে দামে ওই ডিজাইনটা কিনেছেন সেই দামে আর ওই ডিজাইন বিক্রি করতে পারবেন না। তো আপনাকে কী করতে হবে? সেই অর্নামেন্ট, সেই জুয়েলারি আপনাকে আবার গলিয়ে নতুন ডিজাইন করতে হবে, আবার নতুন মেকিং চার্জ, নতুন ডিজাইন, তো হয়ে গেল। ওখানেই তো দাম আপনার যেটুকু বেড়েছে সেটুকু সমান হয়ে গেল। তো আপনি ওখান থেকে সোনা বিক্রি করেও খুব বেশি প্রফিট পাবেন না। এরপরে থাকছে ইনকাম ট্যাক্স। যদি আপনি খুব বেশি সোনা কিনে পরে বিক্রিও করেন, তার জন্য আপনি যে ইনকামটা করছেন তার জন্য আপনাকে ট্যাক্স দিতে হবে। তো এত কিছু ঝামেলা হচ্ছে ফিজিক্যাল গোল্ড, এটা কখনোই আপনি ইনভেস্টমেন্ট করতে চাইবেন না। তাহলে কি করবেন? একটা কথা আছে, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। প্রয়োজনই আমাদের নতুন আবিষ্কার করে। এরপরে চলে এলো ডিজিটাল গোল্ড মানে আপনি ভালোভাবেই বুঝতে পারছেন যে এটা আপনি ফিজিক্যালি সোনা হাতে পাবেন না, আপনাকে ডিজিটালি সোনা কেনাবেচা করতে হবে। এই সোনার বিশেষত্ব সেটা হচ্ছে এই সোনা আপনি গ্রামে নয় টাকায় কিনতে পারেন। আপনি কম করে 1 টাকারও সোনা কিনতে পারেন। 1 টাকার যতটুকু সোনা হবে আপনি ততটুকু সোনা ডিজিটে দেখতে পাবেন, 0.0000, তারপরে কিছু একটা সামথিং গ্রাম, যতটুকু হবে ততটুকু সোনা আপনি কিনতে পারবেন। এই সোনা আপনাকে কেনার জন্য কী করতে হবে? এই সোনা আপনাকে কেনার জন্য ফোনপে, গুগল পে, পেটিএম, ফ্রিচার্জ, ইভেন ন্যাশনাল স্পট এক্সচেঞ্জ থেকেও আপনি এই সোনা কিনতে পারেন। এর ফান্ডাটা কি? এই সোনার অ্যাকচুয়ালি বেশি কী প্রিন্সিপালে চলে, আপনি পেটিএম, গুগল পে, ফোনপে এইসব থেকে আপনি যখন 1 টাকা সোনা কিনবেন, সেই ওখানে আপনি অর্ডারটা দেবেন পেটিএমে, ফোনপে, এই অ্যাপসগুলোতে। এরা কি করবে? এরা 3টে কোম্পানি রয়েছে, এমএমটিসি, প্যাম্প। এমএমটিসি হলো একটা গভর্নমেন্ট কোম্পানি এবং প্যাম্প হলো একটা সুইস কোম্পানি। এছাড়া রয়েছে সেফগার্ড, অগমন্ট। এই 3টে কোম্পানি হলো গোল্ড রিফাইনিং এবং গোল্ড মিন্টিং কোম্পানি। ডাইরেক্ট পেটিএম, গুগল পে, ফোনপে এরা আপনার ওই 1 টাকাটা যেটা পেলো, সেই 1 টাকার সোনা এদের কাছে বুক করে রাখলো যে আমার কাছে 1 টাকা সোনার অর্ডার রয়েছে। এরাও একে ফিজিক্যালি দেবে না, ওরাও একে ফিজিক্যালি দেবে না। তাহলে 1 টাকা সোনার অর্ডার রয়েছে, কিন্তু সেই সোনাটা ওই রিফাইনিং কোম্পানিগুলোকে, এমএমটিসি, প্যাম্প, অগমন্ট, সেফগার্ড, এই কোম্পানিগুলোকে প্রিজার্ভ করে রাখতে হবে। কারণ আপনি যে পিরিয়ডের জন্য যে ডিজিটাল গোল্ডের যে স্কিম 5 বছর রয়েছে, 7 বছর রয়েছে, এমএমপিসি প্যাম্পের 5 বছর, অগমন্ট, সেফগার্ডের 7 বছর, এরকম লক ইন পিরিয়ড রয়েছে। তারপরে আপনি যখন সেই সোনাটা ম্যাচিওর হয়ে যাবে, আপনি চাইলে পেটিএমকে বলতে পারেন যে আমি আমার সোনা ফিজিক্যালি চাই। তো তখন পেটিএম, গুগল পে এরা কী করবে? এরা ওই কোম্পানি রিফাইনিং এবং মিন্টিং কোম্পানিগুলোকে বলবে এবার ওই ঠিকানায় সোনাগুলোকে তুমি, কাঁচা সোনা হোক বা যাই হোক, অপরিশোধিত সোনা হোক, তুমি সেই সোনাটাকে এবার অর্নামেন্ট করে বা জুয়েলারি করে বা বারে করে বা কয়েন করে আপনি যেভাবে চাইবেন সেরকমভাবে সেই সোনাটা আপনার কাছে পাঠাবে, যদিও এর জন্য ডেলিভারি চার্জ এবং মেকিং চার্জ নেওয়া হয়।
তাহলে এটা হচ্ছে বেসিক্যালি ডিজিটাল গোল্ডের ফান্ডা। তো পার্থক্য কি ফিজিক্যাল গোল্ড থেকে ডিজিটাল গোল্ড? কি নেসেসিটি হলো এবং কি ইনভেনশন হলো? নেসেসিটি হলো আমার এখানে প্রথমত আমার এখানে চুরি হওয়ার ভয় নেই। আমার এখানে বাড়ি থেকে চোর এসে চুরি করে সোনা নিয়ে চলে যেতে পারবে না। দ্বিতীয়ত আমি এই সোনার জন্য আমাকে কোনো ডিজাইন বা ব্যাকডেটেড কোনো ডিজাইন এরকম কোনো ব্যাপার নেই। তৃতীয়ত এই সোনা কোনো ইমপিউরিটির কোনো প্রশ্নই নেই। এই সোনা সার্টিফাইড হলমার্ক 99999 পিউরিটি, মানে যেটাকে আমরা 24 ক্যারেট বলি। 24 ক্যারেট সোনা একদম। আপনি কেনার সময় আপনাকে দেখতে হবে না, আর আপনি যখন বিক্রি করবেন তখনও আপনার কাছে ডিজিটালি কেউ বলতে চাইবে না যে এটা অরিজিনাল কেনার পিউরিটি কত। তো সেই প্রশ্ন থেকে আমাদের ফিজিক্যাল গোল্ডের থেকে ডিজিটাল গোল্ডের এই বেনিফিট পেলাম। কিন্তু এক্ষেত্রেও আমাকে 3% জিএসটি দিয়ে সোনা কিনতে হবে এবং ইনকাম ট্যাক্সেও মুক্তি নেই। ইনকাম ট্যাক্সও আপনাকে দিতে হবে আপনি যখন সোনা বিক্রি করবেন বা সোনা কিনবেন। এরপরে আপনার সামনে যে ওয়েটা রয়েছে সেটা হলো ইটিএফ, গোল্ড ইটিএফ। এটা কি? এটা কমপ্লিটলি শেয়ার। যারা আমার শেয়ারের আগের ভিডিও দেখেননি, আমার ওপরের আই বাটন থেকে আগের শেয়ারের ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি অল্প করে বলি শেয়ার ব্যাপারটা কি। শেয়ার হলো আপনি কোনো একটা কোম্পানি বাজলেন, সাপোজ আপনি মাহিন্দ্রা কোম্পানি বাজলেন, তো মাহিন্দ্রা কোম্পানি আপনি যে দামে কিনলেন, 1 মাস পরে কোম্পানি বা 1 বছর পরে 10 বছর পরে সেই কোম্পানির দাম বেড়ে গেল। যতটা বেড়ে গেল আপনার ততটা প্রফিট হলো, পরিষ্কার কথায়। আর যদি সেই 10 বছর পরে সেই কোম্পানির দাম কমে তো আপনার ততটা লস হলো। আপনি হয়তো ভাবলেন ওয়েট করি, বেড়ে যাবে, হয়তো উঠে যাবে দাম, কমতে কমতে কোম্পানি বন্ধ হয়ে গেল, আপনার পুরো প্রিন্সিপালটাই লস। তো এটা হচ্ছে বেসিক শেয়ারের সিস্টেম। আর এই শেয়ারের ইন্ডেক্স রয়েছে। ইন্ডেক্স মানে কি? আমরা ইন্ডেক্স দেখি না প্রথমে একদম সূচিপত্র যেটা বলি, ইন্ডেক্স তার কিছু 10টা অনুশীলনী, এরকম লেসেন এরকম থাকে না? তো ইন্ডেক্স হচ্ছে সেরকমই। দুটোই মেন প্রচলিত এবং পরিচিত দুটো ইন্ডেক্স রয়েছে। সেটা হলো বিএসসি বা বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং এনএসই বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। বোম্বে স্টক এক্সচেঞ্জের মধ্যে দেশের টপ 30টা কোম্পানি থাকে, যে কোম্পানিগুলো শেয়ার বাজারের দাম সবচেয়ে বেশি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ মানে হচ্ছে নিফটি, যেটা বিএসসির স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সেন্সেক্স, আর এনএসির স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স নিফটি। নিফটি মানে ন্যাশনাল 50, দেশের সবচেয়ে 50টা টপ কোম্পানির ইন্ডেক্স হলো নিফটি। শেয়ারে ইনভেস্ট করা মানে ধরুন আপনি নিফটিতে ইনভেস্ট করলেন, নিফটির আন্ডারে বিভিন্ন কোম্পানি রয়েছে, মারুতি সুজুকি, মাহিন্দ্রা, টাটা মোটরস, এরকম আরও অন্য কোম্পানিও থাকতে পারে, শুধু গাড়ির কোম্পানি থাকবে এমন নয়, অন্য কোম্পানিও থাকতে পারে। তো সেই কোম্পানিগুলোর কোনো একটা কোম্পানিতে আপনি ইনভেস্ট করেছেন, সেই কোম্পানিটা বাড়লো, আপনার বাড়লো, সেই কোম্পানিটা কমলো, আপনার কমলো। ইটিএফ হচ্ছে ইন্ডেক্স ট্রেডিং। ইন্ডেক্স ট্রেডিং কীরকম? আপনি টাটা মোটরস, মারুতি সুজুকি, মাহিন্দ্রা কোনোটাতেই করলেন না, আপনি ইন্ডেক্সে করলেন। মানে কার ক্ষতি হোক, কার লস হোক, কার প্রফিট হোক, সেটা আমি দেখবো না। আমার টোটাল গাড়ির কোম্পানি, যে অটোমোবাইল কোম্পানি রয়েছে, সেই অটোমোবাইল কোম্পানিগুলোর যদি টোটাল রেজাল্ট প্রফিটেবল হয় তো তাহলেই আমার প্রফিট। এটা হচ্ছে ইন্ডেক্স ট্রেডিং। মানে নিফটিতেই আমি ইনভেস্ট করব, নিফটির আন্ডারে যে কোম্পানিগুলো আছে তাদের একদম ফাইনাল রেজাল্ট কী বলছে। আমরা দেখি না আমরা যে শেয়ার বাজারে যে রিপোর্ট দেখি, আমরা কেউ কী করি, আমরা কোন কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেছি সেই কোম্পানির আপ ডাউন দেখি, বেড়েছে না কমেছে। আবার কেউ দেখি সেন্সেক্স বাড়ে না কমে দেখি, নিফটি বাড়ে না কমে দেখি। নিফটি বাড়ে না কমে মানে কি? আমার কোনো কোম্পানি দেখার দরকার নেই, নিফটি বাড়লো মানে আমার বাড়লো, নিফটি কমলো মানে আমার কমলো। তো গোল্ডের সাথে কী সম্পর্ক? গোল্ডের আবার ওরকম হয় নাকি? মাহিন্দ্রার গোল্ড, মারুতি সুজুকির গোল্ড ওরকম হয় নাকি? না, তা নয়। গোল্ড মানে হলো আপনার গোল্ডের যত কোম্পানি রয়েছে, গোল্ড রিফাইনিং, গোল্ড মাইনিং, সমস্ত কোম্পানি, খনি, গোল্ড পরিশোধিত কোম্পানি থেকে শুরু করে গোল্ড সংক্রান্ত যা কিছু রয়েছে সব কিছুর যে ইন্ডেক্স, সেটা হচ্ছে গোল্ড ইন্ডেক্স। তো সেই ইন্ডেক্সে আপনাকে ইনভেস্ট করতে হবে এবং সেটা যদি প্রফিট হয় প্রফিট, সেটা যদি লস হয় লস। তবে বেসিক্যালি আমি এটাকে খুব একটা প্রফিটেবল বলে মনে করি না। এটা কিভাবে আপনি করবেন? এটা আপনাকে করতে হবে অনলাইন থ্রু। বিভিন্ন অ্যাপস রয়েছে, জেরোথা, গ্রো অ্যাপ, আপস্টক, এরকম বিভিন্ন অ্যাপস রয়েছে, সেসব কুবেরা, কুবেরাটা খুব প্রচলিত যদিও, হোয়াট এভার। তো এইসব অ্যাপস থেকে আপনি এইগুলো করতে পারেন। নেক্সট রয়েছে গোল্ড মিউচুয়াল ফান্ড। গোল্ড মিউচুয়াল ফান্ড কিছুই নয়, সেম ইটিএফ, যেটা আপনি যেটা নিজে
অ্যাপস দিয়ে অনলাইনে নিজে কিনছেন নিজে বিক্রি করছেন, সেটা আপনার জ্ঞান নেই, মানে আপনি জানেন না, সেটা নিয়ে আপনার অভিজ্ঞতা নেই। আপনি কোনো একটা মিউচুয়াল ফান্ড অ্যাকচুয়ালি একটা ব্রোকার। আপনি বাইরে থেকে পাবলিকলি কোনো ব্রোকার হায়ার করতে পারেন, যাকে আপনি বললেন ভাই এটা তুমি এখানে ইনভেস্ট করো, ভাই ওটা তুমি ওখানে ইনভেস্ট করো, সে তার অ্যাকাউন্ট থেকে ইনভেস্ট করে। আর এটা হলো মিউচুয়াল ফান্ড, একটা কোম্পানি, একটা ইনস্টিটিউশন, একটা অর্গানাইজেশন, তারা আপনার হয়ে ইটিএফে ইনভেস্ট করবে। একেবারে অন্য কেউ আপনার ইটিএফটাকে করছে, সেটাই হচ্ছে গোল্ড মিউচুয়াল ফান্ড। তো এতক্ষণ আমি আপনাদের সামনে গোল্ডে ইনভেস্টমেন্ট করার যে 4টে ওয়ে বলেছি, সেটা হলো ফিজিক্যাল গোল্ড, ডিজিটাল গোল্ড, গোল্ড ইটিএফ এবং গোল্ড মিউচুয়াল ফান্ড। ভিডিওর প্রথমের দিকে আমি একটা কথা বলেছিলাম, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। আমাদের সমস্ত নেসেসিটি কি ফুলফিল হয়েছে? ফিজিক্যাল গোল্ডে তো কিছুই হয়নি। ফিজিক্যাল গোল্ডে মেকিং চার্জ দিতে হচ্ছে, ডিজাইন দিতে হচ্ছে, সে ডিজাইন আবার ব্যাকডেটেড হয়ে যাচ্ছে, চোর চুরি করে নিয়ে চলে যাচ্ছে, ইম্পিউরিটি ইস্যু, ট্যাক্স, জিএসটি, স্টোরেজ, সমস্ত কিছুই কোনো নেসেসিটি ফুলফিল হয়নি। সেজন্যই বাজারে এসেছিলো ডিজিটাল গোল্ড। ডিজিটাল গোল্ডে সমস্ত নেসেসিটি ফুলফিল হয়েছে। আমাকে ট্যাক্স দিয়ে কিনতে হচ্ছে, চোর চুরি করে নিয়ে যাচ্ছে না, স্টোরেজ লাগছে না, মেকিং চার্জ যখন আমি ডেলিভারি নেব, যখন 5 বছর 7 বছর টেনিওর কমপ্লিট হয়ে যাবে, পেটিএমে আমি বলবো আমার প্রোডাক্ট, আমার সোনা আমাকে দিন, তখন সেই সেফগার্ড, অগমন্ড, এমএমটিসি, প্যাম্প থেকে সেই গোল্ড ডেলিভারি হবে আমার বাড়িতে। তার জন্য ডেলিভারি চার্জ এবং মেকিং চার্জ লাগছে। তাহলে সমস্ত নেসেসিটি আমার ফুলফিল হলো না। কী হলো? চোর চুরি করলো না, ইম্পিউরিটি ইস্যুটা থাকলো, খাঁটি হলো, চোর চুরি করলো না, স্টোরেজ লাগলো না। ইটিএফে কি? ইটিএফে চোর চুরি করলো না, মেকিং চার্জ লাগলো না, ইম্পিউরিটির ইস্যু থাকলো না, কিন্তু ট্যাক্স ছাড় নেই, ট্যাক্স আমাকে দিতেই হবে। সেম ইটিএফেও, মিউচুয়াল ফান্ডে তো আরও বেশি লাগবে। আমি ইন ডিটেল বলছি আমার কস্ট কোথায় কত যাবে, আমি বলবো। মিউচুয়াল ফান্ডে আরও বেশি লাগবে। তাহলে আমি কি চাইছি? এমন একটা স্কিম আমার কাছে, এমন একটা ওয়ে আমার কাছে আসুক যাতে কোনো ইস্যু থাকবে না, সবটাই আমাদের জন্য, সব প্রফিট আমাদের। যেখানে আমাকে গোল্ড কেনা থেকে শুরু করে বেচা পর্যন্ত আমাকে কোনো পে করতে হচ্ছে না, আমি কোনো ট্যাক্স দিয়ে কিনবো না, সোনা খাঁটি হবে, কোনো মেকিং চার্জ, ডেলিভারি চার্জ, কোনো ডিজাইন চার্জ থাকবে না, চোর চুরি করার কোনো ব্যাপার থাকবে না, কোনো স্টোরেজ কস্টের ব্যাপার থাকবে না, এবং যেটা আমি খুব ভালোভাবে প্রপারলি বিক্রি করতে পারবো। তো এই সব কিছুর নেসেসিটি ফুলফিল করেছে সেটা হলো সোভারেন গোল্ড বন্ড বা এসজিবি। এই চারটে আমি বলেছি ওয়ে, সেই 4টে ওয়ের কোনোটাতেই রেগুলার ইনকাম নেই। রেগুলার ইনকাম মানে আপনি ইনভেস্ট করেছেন, আপনার যা প্রফিট হচ্ছে তো হচ্ছেই, আপনি কি কোনো রেগুলার ইনকাম করছেন? মানে সোনা ইনভেস্ট করে আপনি যে সোনার সুদ পাচ্ছেন, বুঝতে পারলেন না। আমি ইনভেস্ট করে আমি সুদ পাবো। দেখুন, এসজিবি, সোভারেন গোল্ড বন্ড অ্যাকচুয়ালি কী? বন্ড হচ্ছে সেম অ্যাজ লোন। কীরকম? আপনি যখন ব্যাংক থেকে লোন নেন, আপনার যখন টাকার প্রয়োজন হয়, আপনি যখন ব্যাংক থেকে লোন নেন, তখন ব্যাংক আপনাকে টাকা দেয় এবং সেই টাকা সম্পূর্ণ আপনাকে শোধ করতে হয়। আপনি 1 লাখ টাকা নিলে আপনাকে 1 লাখ টাকাই শোধ করতে হয়, প্লাস আপনাকে একটা ফিক্সড পার্সেন্টেজ ইন্টারেস্ট দিতে হয়, সুদ দিতে হয়। তাহলে আপনার প্রয়োজনে আপনি ব্যাংকে টাকা নিয়েছেন, ব্যাংক আপনাকে টাকা দিয়েছে, তার জন্য আপনার কাছ থেকে একটা ইন্টারেস্ট নিচ্ছে। বন্ড হলো সেম লোন, আপনি নেন না। বন্ড সরকার আপনার কাছ থেকে ধার নেয়। বন্ড হচ্ছে সরকার আপনার কাছ থেকে সোনা তো দেয় না আপনাকে, আপনার সোনার দামের সমপরিমাণ টাকা আপনাকে দিতে হয় সরকারকে, যে আমি কিন্তু এই পরিমাণ সোনা কিনে রাখলাম। আপনাকে ফিজিক্যালি সোনা দেওয়া হবে না, আপনি শুধু সোনার দামের ওই পরিমাণ টাকা সরকারকে দিলেন। আপনি অ্যাকচুয়ালি সোনা কিনলেন না, সরকার তার জন্য, আপনি যেহেতু ধরে নিন আপনি সরকারকে ধার দিলেন, সরকারের প্রয়োজনে আপনি সরকারকে ধার দিলেন, সরকার তাই আপনাকে ইন্টারেস্ট দেবে। এটাই হচ্ছে বন্ড এবং এটাই হচ্ছে গোল্ড বন্ড, সোভারেন গোল্ড বন্ড। আরও ডিটেলে আমি বলি সোভারেন গোল্ড বন্ড সম্পর্কে, কি কি বেনিফিট রয়েছে এই সোভারেন গোল্ড বন্ডে। এই গোল্ড আপনাকে বাজারে গিয়ে কিনতে হবে না, অর্থাৎ এই গোল্ড কেনার জন্য আপনাকে ইম্পিউরিটির কোনো ইস্যু থাকবে না। গোল্ড সবসময় খাঁটি 999 পিউরিটি, 24 ক্যারেট। সেই অ্যাকচুয়ালি ক্যারেট মানে ওই দামে আপনাকে কিনতে হবে এবং বিক্রি করতে হবে। দ্বিতীয়ত, এই গোল্ড কেনার সময় আপনাকে ফিজিক্যালি গোল্ড দেওয়া হবে না,
ওই গোল্ডের দামে আপনাকে বন্ড দেওয়া হবে, একটা কাগজ দেওয়া হবে, কোনো ফিজিক্যালি গোল্ড নয়। আপনি টাকা দিয়ে কাগজ কিনবেন আর ওই কাগজ বেচেই আপনি আবার টাকা পাবেন। সোনার দাম তখন যা থাকবে। কখন বলছি, তৃতীয়ত আপনাকে সোনা কেনার সময় কোনো ট্যাক্স দিতে হবে না, জিএসটি জিরো। সরকার আপনার কাছ থেকে ধার নিচ্ছে, আপনি আবার সেই ধার দেবেন ট্যাক্স দিয়ে? হয় নাকি? কোনো ট্যাক্স নয়, সরকার আপনার কাছ থেকে বন্ড দিচ্ছে, আপনি বন্ড কিনছেন, কোনো ট্যাক্স দিতে হবে না। মেকিং চার্জ ফিজিক্যাল নেই, যখন ফিজিক্যাল গোল্ডই নয় তো মেকিং চার্জ ডিজাইন চার্জের প্রশ্ন নেই। চুরি হয়ে যাবে, চোর কাগজ নিয়ে গিয়ে কী করবে? চোর কাগজ নিয়ে গিয়ে তো আপনার সই লাগবে, সই না হলেও যে অ্যাকাউন্ট নাম্বার দিতে হয় ব্যাংকের, বলে দিচ্ছি আমি প্রসেসটা, তো অ্যাকাউন্ট নাম্বারেই টাকা কেবলমাত্র ক্রেডিট হবে, অন্য কোনো চোর চুরি করে নিয়ে চলে যেতে পারবে না। চাইলে আপনি সেটা আপনার ডিম্যাট অ্যাকাউন্ট যদি থাকে আপনি সেটা নিজেও দেখতে পারবেন, সেটা আমি পরে বলছি। এসজিবি বা সোভারেন গোল্ড বন্ডের টেনিওর হচ্ছে 3টে স্ল্যাব, 5 বছর, 8 বছর, 11 বছর। কীরকম? 5 বছর হচ্ছে আপনার লক ইন পিরিয়ড, 5 বছরের আগে এই সোনা আপনি এই এসজিবি আপনি বিক্রি করতে পারবেন না। 8 বছর ম্যাচুরিটি পিরিয়ড, 8 বছর, 5 বছর থেকে 8 বছরের মধ্যে যদি আপনি এই গোল্ড বন্ড বিক্রি করেন তাহলে এই গোল্ড বন্ডের জন্য আপনাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হবে, অল্প পার্সেন্টেজ শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হবে। 8 বছর পর থেকে 11 বছর পর্যন্ত আপনি সেই সোনা রাখতে পারেন। 8 বছর আপনার ম্যাচুরিটি হয়ে গেছে কিন্তু আপনি তাও আরও 3 বছর রাখতে পারেন, আমার সোনার দাম যদি আরও বাড়ে আমি তখন বিক্রি করব। তো সেই দামে যদি আপনি বিক্রি করেন তাহলে আপনার কোনো লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হবে না। মানে পরিষ্কার কথা হলো, আপনি যদি যেটা ম্যাচুরিটি পিরিয়ড আছে 8 বছর, 8 বছরের আগে যদি সেই সোনা না ভাঙান, সেই সোনা না বিক্রি করেন তাহলে আপনার সেই সোনা ট্যাক্স ফ্রি। কোন ইনভেস্টমেন্টে নেই, কোন স্কিমে নেই যে লকিং আমার ম্যাচুরিটি পিরিয়ডের আগে যদি আমি ভাঙিয়ে নিই তাহলে আমি টাকা পুরো টাকা পাবো? ন্যাচারালি কম টাকাই পাবো না, তো এখানেও আপনি কম টাকাই পাবেন, তো সেটাকে আপনাকে ট্যাক্স আকারে কেটে নেওয়া হয়, ক্যাপিটাল শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স। যে মাস্টার ফিচার, মাস্টার বেনিফিট যেটা, সেটা হলো আপনাকে সরকার ট্যাক্স দেবে, আপনাকে সরকার ইন্টারেস্ট দেবে। 2.5% ইন্টারেস্ট অ্যানুয়ালি দেওয়া হবে, সেটাকে বছরে দুবার, মানে 1.25% করে 6 মাস ছাড়া ছাড়া আপনাকে বছরে 2.5% ইন্টারেস্ট দেওয়া হবে। সিম্পল ইন্টারেস্ট দেওয়া হবে আপনার প্রিন্সিপালের ওপরে, বছরে 2.5%। আর এই ইন্টারেস্টটা কিন্তু 8 বছর দেওয়া হবে না, এই ইন্টারেস্টটা দেওয়া হবে কেবলমাত্র 5 বছরই। যেটুকু লক ইন পিরিয়ড সেইটুকুই দেওয়া হবে, আপনাকে 5 বছর ইন্টারেস্ট দেওয়া হবে, মানে আপনার 2.5% ইন্টু 5 12.5%। এই বন্ড দিয়ে আপনি লোন নিতে পারেন। ফিজিক্যাল গোল্ড যেটা থাকে, ফিজিক্যাল গোল্ড মানে আপনি কাঁচা সোনা বা গয়না দিয়ে আপনি বন্ধক নিতে পারেন। এখন আরবিআই যেটা নিয়ম করে দিয়েছে, 20 গ্রামের বেশি কোনো সোনা বন্ধক দেওয়া যাবে, মানে লোন নেওয়া যাবে না। 20 গ্রামের বেশি কোনো সোনা লোন নেওয়া যাবে না, কেবলমাত্র সেটা জুয়েলারির ফরম্যাটে হতে হবে, কোনো গোল্ড বার বা কোনো গোল্ড কয়েন লোন নেওয়া যাবে না, দিয়ে লোন নেওয়া যাবে না। আর বাকিগুলোতে কোনো লোনের প্রশ্নই ওঠে না। তো এই হলো এসজিবি। এই এসজিবির বেনিফিটটা আমি ডিটেল বলি কম্প্যারিজন করে, বাকি যে 4টে ওয়ে রয়েছে তার সাথে কম্পেয়ার করে আমি এসজিবির সুবিধাটা বলি আর কতটা আপনি লাভ করতে পারেন সেটা আপনি দেখে নিন। ফিজিক্যাল গোল্ড, ডিজিটাল গোল্ড, গোল্ড ইটিএফ, গোল্ড মিউচুয়াল ফান্ড এবং সোভারেন গোল্ড বন্ডের মধ্যে যদি কম্পেয়ার করা হয় তাহলে প্রথমেই যেটা আমরা কস্ট যদি আমরা বিচার করি তাহলে আমরা দেখতে পাবো প্রথমেই ফিজিক্যাল গোল্ড আমাদেরকে 3% জিএসটি দিয়ে কিনতে হবে, ডিজিটাল গোল্ডও 3% জিএসটি দিয়ে কিনতে হবে, গোল্ড ইটিএফে কোনো জিএসটি নেই, গোল্ড মিউচুয়াল ফান্ডে কোনো জিএসটি নেই, সোভারেন গোল্ড বন্ডে কোনো জিএসটি নেই। স্টোরেজ অ্যান্ড ট্রানজাকশান কস্ট কি? স্টোরেজ অ্যান্ড ট্রানজাকশান কস্ট ফিজিক্যাল গোল্ডের ক্ষেত্রে যদি আপনি ব্যাংকের লকারে রাখেন তো তার জন্য একটা মিনিমাম চার্জ দিতে হয়, যদি আপনি বাড়িতে রাখেন কোনো স্টোরেজ চার্জ লাগবে না, আপনি নিজে দোকানে গিয়ে কিনবেন, নিজে দোকানে বিক্রি করবেন, কোনো ডেলিভারি চার্জও লাগছে না। কিন্তু ডিজিটাল গোল্ডের ক্ষেত্রে ডেলিভারি চার্জ লাগবে। ডিজিটাল গোল্ডের ক্ষেত্রে আপনি পেটিএম, ফোনপে, গুগল পে এইসব থেকে যখন আপনি আপনার ম্যাচুরিটি পিরিয়ডের পরে যখন আপনি অর্ডার দেবেন যে আমি আমার ফিজিক্যাল গোল্ড চাই, এবার আমি ডিজিটালে কিনেছি, আমার এই পরিমাণ টাকার ফিজিক্যাল গোল্ড আমাকে এবারে দেওয়া হোক, তখন ওই অ্যাপসগুলো এমএমটিসি, প্যাম্প,
সেফগার্ড, অগমন্ট, এই সব গোল্ড রিফাইনিং এবং মাইনিং কোম্পানিগুলোর কাছ থেকে আপনার গোল্ড চাইবে এবং সেটা আপনার অ্যাড্রেসে ডেলিভারি করবে। তার জন্য ডেলিভারি চার্জ নেবে 2 থেকে 3%। এর মধ্যে ইনক্লুডিং থাকছে পেটিএম, ফোনপে, গুগল পে, ফ্রিচার্জ, এদেরও একটা কমিশন বা চার্জ। টোটাল মিলিয়ে আপনাকে 2 থেকে 3% পে করতে হবে। ইটিএফে কিছু নেই, গোল্ড মিউচুয়াল ফান্ডেও কিছু নেই এবং সভারেন গোল্ড বন্ডেও কিছু নেই। এক্সপেন্স রেশিও ফিজিক্যাল গোল্ডে নেই, ডিজিটাল গোল্ডে নেই। এক্সপেন্স রেশিও অ্যাকচুয়ালি এক্সপেন্স রেশিও 2 থেকে 3%টা এটা ডিজিটাল গোল্ডের ওই স্টোরেজ অ্যান্ড ট্রানজাকশন চার্জের মধ্যেই রয়ে থাকে। এক্সপেন্স রেশিওটা কি, আপনি যখন গোল্ড বিক্রি করবেন, যখন আপনার ম্যাচুরিটি পিরিয়ড হয়ে গেল, তখন যে অ্যাপস বা কোম্পানির থ্রু আপনি পুরো অনলাইনে যে কাজটা করলেন, সোনা কেনাবেচা করলেন, বিক্রির পরে আপনি যে প্রফিট পেলেন বা লস পেলেন যাই হোক, তার টাকার আপনার 0.5 থেকে 1% সেই কোম্পানিকে দিতে হবে, আপনি তার অ্যাপস ব্যবহার করেছেন বলে। গোল্ড এমপি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি রয়েছে, গোল্ড মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এই এক্সপেন্স রেশিওটা ডবল, কারণ গোল্ড মিউচুয়াল ফান্ড অ্যাকচুয়ালি ইটিএফ করে। আপনার মতোই কোনো একজন মিউচুয়াল ফান্ডে বসে রয়েছে, সে ওই আপনি যে পেটিএমে ডিরেক্ট করছিলেন সেই আরেকজন সেখানে বসে রয়েছে, যে কিনা আপনার হয়ে সেই ও পেটিএমেই আপনার ইটিএফটা করছে। তো পেটিএমের চার্জ দিতেই হচ্ছে 0.5 থেকে 1.5%। এবারে যে লোকটি বা যে মিউচুয়াল ফান্ডে আপনার হয়ে কাজটা করছে তার জন্য তাকেও দিতে হবে 0.5 থেকে 1%। এসজিবিতে কোনো এক্সপেন্স রেশিও নেই। ধরে নেওয়া হয় যে মোটামুটি একটা যা এভারেজ আছে 40%, 40% সোনার দাম বাড়বে। এবারে হিসেবটা দেখুন, যদি 40% সোনার দাম বাড়ে তাহলে ফিজিক্যাল গোল্ডের ক্ষেত্রে আপনাকে 3% জিএসটি দিতে হয়েছে। অতএব আপনার এফেক্টিভ ইনকাম হচ্ছে, এফেক্টিভ রিটার্ন হচ্ছে 37%। ডিজিটাল গোল্ডের ক্ষেত্রে আপনাকে 3% জিএসটি দিতে হয়েছে, প্লাস আপনাকে স্টোরেজ অ্যান্ড ট্রানজাকশান চার্জ দিতে হয়েছে 2 থেকে 3%। আমি ধরে নিলাম সবচেয়ে কম 2%, তাহলে 3 to 5 আপনার এফেক্টিভ রিটার্ন হচ্ছে 40 - 5 = 35%। গোল্ড ইটিএফের ক্ষেত্রে আপনার 0.5%ই আমি যদি কম করে ধরি তাহলে আপনাকে প্রত্যেক বছর 0.5%, এটা ইয়ারলি 0.5% থেকে 1% আপনাকে যে চার্জ দিতে হবে সেটা 5 বছর। আমি মিনিমাম যদি 0.5% ধরি তাহলে 0.5% × 5 2.5%, তাহলে 40% যদি আপনার রিটার্ন হয় তাহলে এফেক্টিভ রিটার্ন হচ্ছে 37.5%। গোল্ড মিউচুয়াল ফান্ডে আপনাকে তো 0.5 থেকে 1.5% ইটিএফের চার্জ দিতে হচ্ছিল, প্লাস আরও 0.5 থেকে 1%। আমি মিনিমামটা ধরলাম 0.5 আর 0.5 = 1%। 5 বছরে যদি 1% করে আমি বাদ দিই তাহলে আমার হচ্ছে 5%, মানে 40% - 5% = 35%। গোল্ড বন্ড, সোভারেন গোল্ড বন্ডে 40% আপনার রিটার্ন, কোনো ডিডাকশান নেই, প্লাস আপনি পাচ্ছেন 2.5% অ্যানুয়াল ইনকাম 5 বছর, মানে 12.5%। সো আপনার টোটাল এফেক্টিভ রিটার্ন ইজ 40% প্লাস 12.5% ইজ ইকুয়াল টু 52.5%। তাহলে আশা করি একটা জিনিস স্পষ্ট বুঝতে পেরেছেন যে এই 5টা এর মধ্যে কোনো এটা বেস্ট। প্রথমে তো আমি ধরেই নিয়েছিলাম যে আপনি যত ইনভেস্টমেন্ট রয়েছে তার মধ্যে সোনাতে ইনভেস্টমেন্ট করেছেন, আপনি কনফিউজ ছিলেন যে কোন ওয়েতে ইনভেস্ট করবেন, তো পেয়ে গেলেন উইনারকে, এসজিবি সোভারেন গোল্ড বন্ড ফর মিনিমাম 52.5% এফেক্টিভ রিটার্ন। এখন আপনি কিভাবে করবেন সোভারেন গোল্ড বন্ড? সোভারেন গোল্ড বন্ড কিছুই নয়, সরকার আপনার কাছ থেকে টাকা ধার নেয় বললাম তো, মানে এটা আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা প্ল্যাটফর্ম ধরতে পারেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিহাপে পোস্ট অফিস, ব্যাঙ্ক, স্টক এক্সচেঞ্জ থেকে আপনি সোভারেন গোল্ড বন্ড কিনতে পারেন। 5 বার আরবিআই সোভারেন গোল্ড বন্ডের ডেট ডিক্লেয়ার করে এবং সেই ডেট ডিক্লেয়ার করার পরে কত দাম হবে সেটা ঠিক হয় যে ডেট ডিক্লেয়ার করা হয়েছে সেই ডেটের 3টে ওয়ার্কিং ডের সোনার দাম যা তার এভারেজ গোল্ড প্রাইসের ওপর। যে ডেট ডিক্লেয়ার করা হয় সেই ডেটের 3 দিন আগে সোনার দাম, 3টে ওয়ার্কিং ডেতে সোনার যে দাম থাকে তাদের গড় দাম হচ্ছে আপনি যে ডেটে গোল্ড বন্ড কিনবেন সেই ডেটের গোল্ড বন্ডের দাম। নেক্সট যে ডেটগুলো রয়েছে সোভারেন গোল্ড বন্ড কেনার, সেইগুলো হলো 2021-22 সিরিজ 8, 29শে নভেম্বর থেকে 3 ডিসেম্বর। 5 দিন করেই কেবলমাত্র কেনা যায়, 5 দিন করেই অপশান চান্স থাকে এই গোল্ড বন্ড কেনার। নেক্সট যে ডেট রয়েছে সেটা হলো 29শে নভেম্বর থেকে 3 ডিসেম্বর।
এবং এই ইস্যু হবে, এই গোল্ড বন্ড কেনার পরে এই গোল্ড বন্ড ইস্যু হবে 7th ডিসেম্বর। নেক্সট রয়েছে 9th সিরিজ, জানুয়ারি 10 থেকে 10th জানুয়ারি থেকে 24th জানুয়ারি, ইস্যু হবে 18th জানুয়ারি। সিরিজ 10 রয়েছে 28th ফেব্রুয়ারি থেকে 4th মার্চ, ইস্যু হবে 8th মার্চ। আপনি যখন গোল্ড বন্ড পোস্ট অফিস বা ব্যাংক থেকে কিনবেন তখন আপনাকে যে জিনিসগুলো দিতে হবে সেইগুলো হলো আপনার প্যান কার্ড, আপনার আধার কার্ড, আপনার ফটো এবং আপনার ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট দেওয়া হবে এই কারণে, আপনার যে ইন্টারেস্ট, অ্যানুয়ালি যে ইন্টারেস্ট যেটা আপনাকে হাফ ইয়ারলি দেওয়া হবে 1.25% করে দুবার 2.5%, সেটা আপনার ওই অ্যাকাউন্টেই ক্রেডিট হবে এবং ম্যাচুরিটির পর আপনার ওই অ্যাকাউন্টেই সোনার যে দাম থাকবে সেটা ওই অ্যাকাউন্টেই ট্রান্সফার হবে বা ক্রেডিট হবে। এই জন্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট ফার্স্ট কপি লাগছে। আপনি ক্যাশে ম্যাক্সিমাম 20,000 টাকারই সোনা কিনতে পারবেন, তার বেশি আপনাকে চেকে দিতে হবে। কিন্তু সত্যি কথা বলতে কি, যেটা কথা 5 দিন সময় থাকে বলে এই চেক এনক্যাশ করার যে টাইম থাকে সেই টাইমটা খুবই শর্ট টাইম হয়ে যায়। বিভিন্ন ক্ষেত্রে চেক এনক্যাশ করার পরেও গোল্ড বন্ড কেনার ডেট থাকে না। সো আপনার যদি 10 গ্রামও কেনার দরকার হয় আপনি ক্যাশে 20,000 করে যত ইচ্ছা বন্ড কিনতে পারেন। একজন মিনিমাম 1 গ্রাম সোনা কিনতে পারে একটা ফিনান্সিয়াল ইয়ারে এবং একজন ম্যাক্সিমাম 4 কেজি সোনা কিনতে পারে একটা ফিনান্সিয়াল ইয়ারে। নেক্সট, আপনি যখন ফর্ম ফিল আপ করবেন তখন আপনি সেকেন্ড পেজে দেখতে পাবেন একটা জায়গায় ক্লায়েন্ট আইডি বলে একটা অপশান রয়েছে। যে ক্লায়েন্ট আইডিতে আপনার যদি ডিম্যাট অ্যাকাউন্ট থাকে, আপনি যদি অলরেডি শেয়ার বাজারে ইনভেস্ট করে থাকেন, তো আপনার যে ক্লায়েন্ট আইডি থাকে ওই ক্লায়েন্ট আইডি যদি আপনি ওখানে ইনপুট করে দেন, আপনার যে ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে আপনি যেটা অপারেট করেন মোবাইল থেকে বা কম্পিউটার থেকে, সেই ডিম্যাট অ্যাকাউন্টেও আপনি আপনার গোল্ড বন্ডের ডিটেল দেখতে পাবেন এবং আপনি সেটা নিজেই আপনার সুবিধা মতো, আপনার প্রয়োজন মতো আপনি নিজেই সেটা সেকেন্ডারি মার্কেটে, মানে ডিরেক্ট আরবিআইকে নয়, আপনার গোল্ড বন্ড আরবিআই 8 বছরের আগে কিনবে না, আপনাকে সেকেন্ডারি মার্কেটে বিক্রি করতে হবে এবং সেকেন্ডারি মার্কেটে বিক্রি করার জন্য আপনাকে একটা শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্সও পে করতে হবে। তো এই হলো মোটামুটি সোভারেন গোল্ড বন্ডের দারুণ একটা সরকারের অফার বা সরকারের একটা দারুণ সুবর্ণ সুযোগ আমাদের জন্য, আমাদের নিজেদের ইনভেস্টমেন্ট থেকে নিজেদের সেভিংসকে ঠিকঠাক প্রপারলি ইনভেস্ট করার জন্য। আমি পার্সোনালি আপনাদেরকে বলবো দিস ইজ আ গুড প্ল্যাটফর্ম টু ইনভেস্ট। এবং এটা আমি কোনো ভিডিওতে বলিনি, আমি এই ভিডিওতে বলছি। যদি সোভারেন গোল্ড বন্ড আপনারা ইন্টারেস্টেড হন তো পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারেন। তবে এই গোল্ড বন্ডের আরেকটা বড় ফিচার্স হলো, আমার থেকে আপনারা যদি গোল্ড বন্ড করেন আমি কোনো কমিশন পাবো না। তো অতএব আমি এটা জাস্ট, আমার সেই সুযোগ আছে, আমার থেকে আপনারা গোল্ড বন্ড করতে পারেন, সেই জন্যই আমি বললাম। এবং এটা সম্পূর্ণ সিকিওর্ড, দিস ইজ আ আরবিআই প্রোডাক্ট, আরবিআই স্কিম। তো চিন্তা ভাবনা করুন, আমার মনে হয় দিস ইজ আ গুড প্ল্যাটফর্ম টু ইনভেস্ট ইয়োর সেভিংস অ্যান্ড টু গেট প্রপার প্রফিট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টিল এন্ড। যদি এখনও কোনো প্রশ্ন থাকে, এখনও কোনো কোয়ারিজ থাকে, কমেন্ট বক্সে অবশ্যই করবেন, আমি সব প্রশ্নের উত্তর দেব। থ্যাংকস এগেন, থ্যাংক ইউ।